নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। কমপক্ষে 15টি আসন বিজেপির হাতছাড়া হয়েছে শুধুমাত্র সিপিএম এবং কংগ্রেস জোটের কারণে। এই কংগ্রেস এবং সিপিএমের যে জোট হয়েছিল পশ্চিমবঙ্গে, সেখানে তারা এই বারাহাতে ছাই দিয়েছে এই 15টি আসন। আমি সেই ব্যাখ্যায় আসব যে কোন কোন 15টি আসন বিজেপি অনায়াসে পেতে পারত, যেখানে সিপিএম এবং কংগ্রেস বাধার সম্মুখীন হয়েছে। এবং সিপিএম এবং কংগ্রেস এরা ভোট কাটাকাটির ফলে সেই 15টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনায়াসে বেরিয়ে গিয়েছে। কিন্তু যদি এই সব কেন্দ্রগুলিতে 1:1 লড়াই হতো, তাহলে তৃণমূল কিন্তু এত আসন পেতে পারত না। এখন আপনাদের একটা এই যে ব্যাখ্যাটা, এই 15টি আসনে আমি বলবো যে কোন আসনে কিভাবে বিজেপি জেতা আসন বা সেইটাকে তৃণমূল কিভাবে নিয়ে নিয়েছে, এই বিষয়টা আমি বলবো। তার আগে যেটা আপনাদেরকে স্মরণ করানোর চেষ্টা করব যে 2011 সালে যখন 34 বছরের বাম শাসনের অবসান হয়েছিল, সে বছরের লড়াইটা ছিল 1:1। অর্থাৎ এই পশ্চিমবঙ্গের যে নিয়ম আছে, সেখানে যদি প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তারা যে যার মতো লড়াই করে, তাহলে ভোট কাটাকাটির ফলে যে শাসক দল তার কিন্তু একটা এক্সট্রা সুবিধা হয়ে যায়। এক্ষেত্রে এবছরেও সেটা হয়েছে এবং 2011 সালে কিন্তু সেটা ঘটেনি। 2011 সালে এই 34 বছর বাম শাসনের অবসান ঘটেছিল 1:1 লড়াই করে, অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল, তখন বিজেপির এতটা জোর ছিল না, তখন কংগ্রেস এবং তৃণমূল সম্মিলিতভাবে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াইটা করেছিল এবং সে যে লড়াইটা করেছিল তার ফলে কিন্তু বামফ্রন্ট ধরাশায়ী হয়েছিল। এক্ষেত্রে যদি বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি এরা কোনোভাবে একসঙ্গে হয়ে যেতে পারত, তাহলে কিন্তু তৃণমূলকে অনায়াসে কমপক্ষে 30টি আসনে হারিয়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না। কিন্তু ঘটনাটা ঠিক তার উল্টো হলো, কারণ কখনোই কোনো দিনই বামফ্রন্ট মানে সিপিএম এবং কংগ্রেস আর বিজেপি এই রাজ্যে এক হবে এরকম কোনো সম্ভবত নেই, যার ফলে তৃণমূলকে এখান থেকে সরানোটা খুব কঠিন থেকে কঠিনতর কাজ। আমি প্রথমে একটা দেখানোর চেষ্টা করছি যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে টিএমসির যিনি খলিলুর রহমান, তিনি পেয়েছেন 5,44,427টি ভোট এই 2024 লোকসভায়। আর সেখানে কংগ্রেসের মোর্তাজা হোসেন পেয়েছে 4,27,790টি ভোট। এই খলিলুর রহমান জিতেছে কত ভোটের ব্যবধানে? 1,16,637 ভোটের ব্যবধানে খলিলুর রহমান জিতেছে। এবারে দেখুন, বিজেপি এখানে ভোট পেয়েছে ধনঞ্জয় ঘোষ, তিনি পেয়েছে 3,40,814। অর্থাৎ কংগ্রেস এবং বিজেপির ভোটটা যদি আমি একত্র করি, সেখানে দেখছি 7,68,804 ভোট। অর্থাৎ এখান থেকে যে জিতেছে, যে খলিলুর রহমান যে 1,16,637 ভোটে জিতেছে, যদি এই দুটো ভোট যদি এক হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে এই বিজেপি বা কংগ্রেসের প্রার্থী জিততে পারত 2,24,377 ভোটের ব্যবধানে। ভাবুন, এটা হচ্ছে জঙ্গিপুরের কথা বললাম। একইভাবে আপনাদের আমি কৃষ্ণনগর লোকসভার কথা বলবো। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আমরা যদি দেখি যে টিএমসির মহুয়া মৈত্র পেয়েছেন 6,28,789টি ভোট, বিজেপির অমৃতা রায় পেয়েছে 5,72,084টি ভোট। এবারে অর্থাৎ এই জয়ের ব্যবধানে মহুয়ার কত? 56,705টি ভোট। এখানে আবার সিপিআইএমের SM সাদি পেয়েছেন 1,80,201 ভোট। দেখুন, জয়ের ব্যবধানে 56,705, SM সাদি পাচ্ছে 1,80,201। এবার যদি আমি এই দুটো ভোট এক করি, তাহলে দেখছি 7,52,285 ভোট। অর্থাৎ যেখানে 6,28,789 ভোট পাচ্ছে মহুয়া মৈত্র, সেখানে এই দুটো ভোট যদি এক করি তাহলে 7,52,285টি ভোট হচ্ছে এইভাবে। এবং সেখানে যদি এই দুটো ভোট যদি এক জায়গায় পড়তো, বিজেপি এবং
সিপিএম যদি জোটবদ্ধ হয়ে, কোনোদিন হবে না, কিন্তু যদি জোটবদ্ধ হতে পারত, তাহলে সেক্ষেত্রে মহুয়া মৈত্রকে হারিয়ে দেওয়া যেতে পারত 1,23,496 ভোটের ব্যবধানে। কিন্তু যে যার মতন ব্যাপারটা লড়াইটা করেছে, এই ভোট কাটাকাটির গল্পটা এখানে রয়েছে। মুর্শিদাবাদ কেন্দ্রের এবারে আমি হিসাবটা যদি আপনাদের দিই, তাহলে দেখবেন টিএমসির আবু তাহের খান তিনি পেয়েছেন 6,82,442টি ভোট, এবং সেখানে মোহাম্মদ সেলিম সিপিআইএমে তিনি পাচ্ছেন 5,18,227টি ভোট। অর্থাৎ এদের জয়ের ব্যবধান কত? 1,64,215টি ভোট ব্যবধানে আবু তাহের খান জিতলেন। এবার এখানে বিজেপির গৌরীশঙ্কর ঘোষ তিনি পাচ্ছেন 2,92,031টি ভোট। এখন আমি যদি সিপিএম এবং বিজেপির এই বিরোধীদের দুটো ভোট যদি এক করি, তাহলে হচ্ছে 8,10,258। অর্থাৎ যেখানে 6,82,442টি ভোট পেয়েছে, সেখানে এই দুটি দল মিলে পাচ্ছে 8,10,258টি ভোট। অর্থাৎ এদের এই দুটো দলের যদি ব্যবধান তৈরি করা হয় তৃণমূলের সঙ্গে, তাহলে দেখা যাচ্ছে 1,27,816 ভোটের ব্যবধানে এখানে কিন্তু এই তৃণমূলের চেয়ে এরা এগিয়ে থাকার পরেও তৃণমূল কিন্তু এই আসন থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ 1:1 যদি কোনো সময় লড়াই হয়, তাহলে তৃণমূল কিন্তু এই জায়গা থেকে কতটা জিততে পারবে সেটা নিয়ে সমস্যা থাকে। এখানে 1:1 লড়াইটা হয়নি, ফলে এই ভোট কাটাকাটির যে অঙ্কটা সেইটাই আমি দেখালাম। হুগলি লোকসভা কেন্দ্রে দেখুন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি পেয়েছেন 7,02,744, এবং সেখানে বিজেপির লকেট চট্টোপাধ্যায় পাচ্ছে 6,25,891। এদের ব্যবধান কত? মাত্র 76,853 ভোট। এবার এখানে সিপিআইএমের মনোদীপ ঘোষ তিনি পাচ্ছেন 1,39,919। অর্থাৎ দেখুন, যেখানে ব্যবধান হচ্ছে 76,853, সেখানে মনোদীপ পাচ্ছেন 1,39,919। এই দুটো ভোট যদি আমি এক করি, তাহলে হয় 7,65,810। অর্থাৎ এখানে আমরা দেখছি যে 53,166 ভোট যদি এই দুটো দল মিলে একসঙ্গে মিলতে পারত, তাহলে দেখা যাচ্ছে যে তৃণমূল কিন্তু পিছিয়ে থাকতো 53,166 ভোটের ব্যবধান। এবার আমরা আরও দেখব যে যাদবপুর কেন্দ্রের ঘটনাটা দেখলে আপনারা বুঝবেন। সায়নী ঘোষ সেখানে 7,17,889টি ভোট পেয়েছিল। এবারে বিজেপি পেয়েছে অরিন্দম গাঙ্গুলি 4,59,698টি ভোট। এবারে সায়নী ঘোষ 2,58,201 ভোটের ব্যবধানে জিতেছেন। এবার এখানে সিপিআইএমের সৃজন ভট্টাচার্য তিনি পেয়েছেন 2,58,712টি ভোট, আর এখানে আইএসএফ পেয়েছে 83,362টি ভোট। তা আমি যদি এইটাকে এক করি, তাহলে 8,01,782টি ভোট হচ্ছে, যেখানে সায়নী পেয়েছে 7,17,889টি ভোট। অর্থাৎ 83,893টি ভোট বেশি পেয়েও, এই তিনটি দল বেশি পেয়েও সায়নী ঘোষ কিন্তু 2,58,201 ভোটের ব্যবধানে জিতে গেছে। অর্থাৎ অনেক বেশি ভোট এরা পাওয়ার পরেও কিন্তু সায়নী ঘোষ জিতলেন। শ্রীরামপুরের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে টিএমসি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পেয়েছে 7,73,970, আর বিজেপির কবির শঙ্কর বোস 4,99,140। অর্থাৎ এদের ব্যবধান কত? 1,74,830। সেখানে সিপিআইএমের দীপশিতা ধর পাচ্ছে 2,39,146। কীভাবে কাটাকাটি হলো দেখুন, যেখানে ব্যবধান হচ্ছে 1,74,830, সেখানে দীপশিতা একা পাচ্ছে 2,39,146। অর্থাৎ দীপশিতা আর কবির শঙ্করের যদি ভোট আমি যোগ করি, তাহলে 7,38,286 ভোট হচ্ছে। এবং যেখানে কল্যাণ ব্যানার্জি তিনি পাচ্ছেন 6,73,970 ভোট। অর্থাৎ 64,316 ভোট বিরোধীরা বেশি পেয়েও টিএমসি প্রার্থী তিনি জয়যুক্ত হয়েছেন। অর্থাৎ ভোট বেশি পেয়েও তারা কিন্তু জয়যুক্ত হতে পারেননি। এই হচ্ছে ভোটের হিসাব। এরপরে আমি যদি দমদম কেন্দ্রে দেখি, দেখুন কত ভোটের ব্যবধান। দমদম কেন্দ্র দেখলে আশ্চর্য অবাক হয়ে যাবেন। টিএমসির সৌগত রায় পেয়েছে 5,28,579, বিজেপি শিলভদ্র দত্ত 4,57,919, আর সিপিআইএমের সুজন চক্রবর্তী তিনি পেয়েছেন 2,40,784। অর্থাৎ এখানে ভোটের ব্যবধান সৌগত রায় কত ভোটের ব্যবধানে জিতেছে?
40 ভোটের ব্যবধানে সৌগত রায় জিতেছেন। এখন ঘটনা হচ্ছে যে আমি যদি এখানে দুটো এই শিলভদ্র দত্ত এবং সৃজন চক্রবর্তীর ভোটটাকে যোগ করি তাহলে 6,98,703 ভোট হয়। অর্থাৎ এখানে 5,28,579 ভোট যেখানে সৌগত রায় পাচ্ছে, সেখানে কিন্তু এই দুটো দল মিলে পাচ্ছে 6,98,703 ভোট, অর্থাৎ 1,70,124 ভোট বেশি পাওয়ার পরেও সৌগত রায় এখান থেকে জয়যুক্ত হয়েছে, মানে কম ভোট পেয়ে। মানে এই দুটো দলের থেকে যদি যোগ করে যদি দেখা যায় সৌগত রায় সেখানে, অর্থাৎ ভোট কাটাকাটি কেমন পর্যায়ে আছে। এই 15টি কেন্দ্রে, কমপক্ষে 15টি কেন্দ্রে আমরা লক্ষ্য করলাম যে এইভাবে ভোট কাটাকাটি হয়েছে। আমি বাঁকুড়ার ক্ষেত্রে যদি দেখি একই জিনিস দেখব। বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী তিনি 6,41,813 ভোট পেয়েছেন। বিজেপির ডক্টর সুভাষ সরকার তিনি পেয়েছেন 6,09,035 ভোট, ব্যবধান মাত্র 32,778 ভোট। এবং সেখানে নীলাঞ্জন দাশগুপ্ত সিপিআইএমের তিনি পাচ্ছেন 1,05,359 ভোট, অর্থাৎ এখানে দেখুন 72,581 ভোট বেশি এই দুটো দল মিলে বেশি পাওয়ার পরেও কিন্তু মানে এখানে বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী টিএমসি প্রার্থী তিনি জয়যুক্ত হয়েছে। কম মানে এই দুটো যোগফল যদি দেখা যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু টিএমসি প্রার্থী অনেক পিছিয়ে থাকে। কিন্তু এই ভোট কাটাকাটির অঙ্কটা এমনভাবেই এবারে নির্বাচনে মারাত্মক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যারাকপুরের ক্ষেত্রেও দেখেছি, যেটা হচ্ছে টিএমসি পার্থভৌমিক 5,18,486 ভোট, অর্জুন সিং পেয়েছেন 4,54,184 ভোট, আর সিপিআইএমের দেবদূত ঘোষ পেয়েছে 1,09,038 ভোট, 64,302 ভোটের ব্যবধানে জিতেছে, যেখানে সিপিআইএমের দেবদূত ঘোষ পেয়েছে 1,09,038 ভোট। দেখুন কতটা ডিফারেন্স এই দুটোকে মিলে, মানে যেখানে এই যৌথভাবে যদি লড়াই হতো তাহলে সেখানে টিএমসি প্রার্থী কতটা জিততে পারতেন এটা নিয়ে কিন্তু সংশয় থাকতো। বর্তমান দুর্গাপুরের ক্ষেত্রে দেখুন আরও খুব কঠিন ব্যাপার। কীর্তি আজাদ তিনি 7,20,667টি ভোট পাচ্ছে। বিজেপি দিলীপ ঘোষ 5,82,686 ভোট, আর সিপিআইএমের সুকৃতি ঘোষাল তিনি 1,53,829 ভোট পাচ্ছে। এবং দেখুন 1,37,981 ভোটের ব্যবধানে কীর্তি আজাদ জিতেছেন। অর্থাৎ দেখুন ব্যবধানটা দেখলেই বুঝতে পারছেন যে ভোট কাটাকাটিটা কেমন হয়েছে। মেদিনীপুরে জুন মালিয়া 7,02,192 ভোট পেয়েছেন। বিজেপি অগ্নিমিত্রাপাল 6,75,001টি ভোট পেয়েছেন। আর বিপ্লব ভট্ট সিপিআইএমে তিনি পেয়েছেন 57,885টি ভোট, অর্থাৎ 27,191 ভোটের ব্যবধানে এখানে জুনমালিয়া জিতেছেন। কিন্তু এখানে যদি দুটো ভোট একসঙ্গে করা হয় তাহলে 30,594টি ভোট কিন্তু এখানে তৃণমূলের বিরুদ্ধেই ছিল। অর্থাৎ তৃণমূল এখানে দুটো যদি 1:1 লড়াই হতো তাহলে তৃণমূল কিন্তু এই 15টি কেন্দ্রে অনেকটাই পিছিয়ে থাকতে। আরেকটা আমরা দিকে লক্ষ্য করব আসানসোল লোকসভা কেন্দ্র, সেটাও সত্যঘনা সিনহা 6,05,645টি ভোট, বিজেপির এসএস আলুওয়ালিয়া 5,46,081টি ভোট, জাহানারা খান তিনি পেয়েছেন 1,05,964 ভোট। এখানে ব্যবধান হচ্ছে 59,564 ভোট। কিন্তু দুটো মিলে যদি আমরা দেখি সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখানে টিএমসি কিন্তু যদি 1:1 লড়াই হতো টিএমসি প্রার্থীর ক্ষেত্রে এখানে যথেষ্ট দুর্ভাবনার একটা ব্যাপার ছিল। বীরভূমের ক্ষেত্রে শতাব্দী রায়ের ক্ষেত্রে একই জিনিস দেখছি, 7,17,961 ভোট পেয়েছে। দেবতনু ভট্টাচার্য তিনি পেয়েছেন 5,20,311। কংগ্রেসের মিল্টন রশিদ পাচ্ছে 2,26,260, আর শতাব্দী রায় 1,97,650 ভোটের ব্যবধানে জিতছে। তাহলে দেখুন ভোট কাটাকাটিটা কেমন মাত্রায় হয়েছে। কলকাতা উত্তরে দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি 4,54,696 ভোট পেয়েছেন, আর বিজেপি তাপস রায় পেয়েছে 3,62,136, মানে 92,560 ভোটের ব্যবধানে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতলেন। কিন্তু প্রদীপ ভট্টাচার্য তিনি পেলেন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য তিনি পেয়েছেন 1,14,982। তাহলে দেখুন এই ভোট কাটাকাটির অঙ্কে কিভাবে তৃণমূল এই 15টি আসন জয় করে নিয়েছে, জাস্ট শুধু ভোট কাটাকাটির অঙ্কে। আমি বহরমপুর কেন্দ্রে ঠিক একই ঘটনা ঘটেছে, উল্টো ব্যাপারটা হয়েছে বহরমপুর ক্ষেত্রে, যেখানে দেখুন ইউসুফ পাঠান পেয়েছে 5,24,516 ভোট, এবং অধীর চৌধুরী পেয়েছে 4,39,494 ভোট,
আবার বিজেপি এখানে ডক্টর নির্মল কুমার সাহা তিনি 3,71,885 ভোট, কিন্তু অধীর চৌধুরী মাত্র 85,022 ভোটের ব্যবধানে হেরে গেছেন। অথচ ডক্টর নির্মল সাহা তিনি পাচ্ছেন 3,71,885 ভোট। এই যে মানে লক্ষ্য করার বিষয় যে পশ্চিমবঙ্গে যে রাজনীতি, এবারে সেই রাজনীতির ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে যখন ওই 2011 সালের কথা বললাম যে 1:1 যতদিন না এই রাজ্যে লড়াই না করতে পারবে ততদিন পর্যন্ত এই রাজ্যের শাসক দলকে কখনোই সেখান থেকে কিন্তু সরানো সম্ভব নয়। এই বাস্তব সত্যটা কিন্তু এই পশ্চিমবঙ্গের যারা রাজনীতি করেন তাদের কিন্তু বুঝতেই হবে। 1:1 লড়াই ছাড়া কিন্তু সম্ভব নয়। 34 বছর ধরে সিপিএম, বামপন্থ তারা কিন্তু এই খেলাটা খেলেছে এবং কংগ্রেসকে বিভিন্নভাবে এবং কখনো সময় বিজেপি, কংগ্রেস, তৃণমূল এই যে ফ্যাক্টরগুলো কাজ করেছে, তারা আলাদা আলাদা লড়াই যত করেছে এবং কখনোই যুক্ত হতে দেয়নি, কারোর সঙ্গে কারোর যুক্ত হতে দেয়নি। এই যে খেলাটা 34 বছর ধরে খেলেছে, খেলার ফলে হয়েছে কি সেখানে কিন্তু ওই সবাই আলাদা আলাদা প্রার্থী দেওয়ার ফলে যেটা হয়েছে, যেটা রাহুল গান্ধী এবারে ইন্ডি জোটের ক্ষেত্রে যেটা করেছেন, তিনি যেটা করেছেন এবং দেখুন সাকসেসটা কিভাবে এসেছে। ইন্ডিয়া জোট যেটা তৈরি করেছেন সেখানে আমরা কি লক্ষ্য করলাম যে রাহুল গান্ধী কিন্তু উদার হস্তে বিভিন্ন সবাইকে যারা শরিক যারা তাদেরকে কিন্তু আসনগুলো বিলিয়ে দিয়েছিলেন এবং যার ফলে কিন্তু এই কেন্দ্রে আমরা দেখেছি যে এত সুন্দর একটা রেজাল্ট বিরোধীদের হয়েছে। অর্থাৎ জোট যদি সেইভাবে না করা যায়, এখন যদি রাহুল গান্ধী কংগ্রেস যদি একা লড়তো তাহলে একা লড়ে খুব বেশি 2 ডিজিটে 3 ডিজিটে হয়তো পৌঁছানো যেত না, যেটা স্বাভাবিক। কিন্তু দেখুন যখন এই জোট একসঙ্গে লড়াই করলো তখন কিন্তু সেই লড়াইটা অন্য পর্যায়ে চলে গেল। অর্থাৎ এইটা হচ্ছে রাজনীতির ব্যাপার। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যতদিন পর্যন্ত না 1:1 লড়াই হচ্ছে ততদিন পর্যন্ত কখনোই শাসক দলকে কোনোভাবেই সরানো সম্ভব নয়। সেই যে অঙ্কেই আপনি হিসাব করেন না কেন, কোনো অঙ্কেই কিন্তু সম্ভব নয়। মানে ভোট কাটাকাটির ব্যাপারটা কিন্তু এখানে আছে। এক্স ফ্যাক্টর আমরা আগেই বলেছিলাম, এক্স ফ্যাক্টর এবারে নির্বাচনে কাজ করেছে কংগ্রেস এবং সিপিএম, এই দুটি দল মিলে এক্স ফ্যাক্টর হচ্ছে কোনো জায়গায় আইএসএফ ও এক্স ফ্যাক্টরের ভূমিকা নিয়েছে, সেটা পরবর্তীকালে জানা যাবে। আমরা এখনও পর্যন্ত যে হিসাবটা পেয়েছি সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মতামত জানাবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।